দিল্লির যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। যিনি সদ্য পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি বলেছেন, প্রত্যেকের মনে আছে, যে দিল্লির জল খেয়ে দেখান, এত পলিউটেড। হরিয়ানার একজন বিজেপি কর্মী এবং নেতা জলটা পান করেছেন। দিল্লি যে পলিউশন হয়েছে তার রেসপন্সিবিলিটি কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কেজরিওয়ালের বিরুদ্ধেই গেছে। বিভিন্ন কল কারখানা, বজ্র পদার্থ, দিল্লি থার্মাল পাওয়ার, বস্তি, জগ্গি সমস্ত হচ্ছে মালবা যমুনায় ঢেলে দিয়েছে। তা প্রয়াগে গিয়ে শুদ্ধ হয়েছে, তাই এটা তাকে কাটা দিয়েছে। 1993 সাল মদনলাল খুরানা দিল্লির মুখ্যমন্ত্রী, সাহেব সিং ভার্মা 1996 মুখ্যমন্ত্রী দিল্লির। তখন বিজেপি কোথায় ছিল? তখন বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হতো, আজকে বিজেপি ক্ষমতায়। 1998 সাল সুষমা স্বরাজ, পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সুষমা স্বরাজকে সে সময় তীরবিদ্ধ করেছিল তখন কংগ্রেস, তখন আপের জন্ম হয়নি। পরবর্তীকালে শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী হয়েছে। যমুনা নদীর জল অনেক বয়ে গেছে। আজকে এই জল বয়ে যাওয়ার কারণে রাজনীতির উলটপুরাণ হয়েছে। এই ব্যাপারে আমরা কথা বলে নেব। দেবজ্যোতি সিংহ রায় পূর্ব বর্ধমান জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক। আজ পোশাকটাও করেছে গেরুয়া, ওপরটা কমলা। আচ্ছা, জল তো অনেক বয়ে গেছে। দিল্লির পার ক্যাপিটা ইনকাম, দিল্লির উন্নয়ন অনেক কথা বলেছিলেন, দিল্লির মানুষের অধিকার স্বাধিকার বলেছিলেন, কিন্তু মোদিজি বলেছিলেন সুশাসন ও উন্নয়ন দিল্লিতে ভোট দিয়েছে। দেখুন, আমরা একটা বিষয় বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি, যেখানেই নির্বাচন হচ্ছে ভারতবর্ষের, সেখানেই আমরা দেখতে, এর আগের মাসে আমরা দেখলাম ঝাড়খণ্ড এবং আমাদের মহারাষ্ট্রের নির্বাচনও, সেখানেও একই অবস্থা হয়েছে। তো আমরা দেখছি যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে আজকে যদি আপনি লক্ষ্য করেন, আজকে মানে বিচারধারার একটা সংঘাত চলছে। একদিকে আমাদের বিচারধারা, দীনদয়াল উপাধ্যায়জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের বিচারধারা, এবং অন্যদিকে আমাদের জওহরলাল নেহরু এবং কংগ্রেসের বিচারধারা। এই পরিবারবাদ এবং ভারতবর্ষের রাজনীতিকে একটা পরিবারের কুক্ষিগত সম্পত্তি হিসাবে রাখা, সেটা থেকে আজকে নরেন্দ্র মোদীজি দেশের লক্ষ্যে একটা উপলব্ধি করিয়েছেন। এবং আজকে দিল্লির নির্বাচনে উনি যে সংকল্পপত্র দিয়েছিলেন, সেখানে উনি মহিলাদের জন্য সুরক্ষার জন্য দিয়ে কথা বলেছেন, সেখানে পার ক্যাপিটাল ইনকামের কথা বলেছেন, সেখানে পানীয় জলের জন্য বলেছেন। আপনি ভাবতে পারেন যে দিল্লির মতো, দিল্লি একটা আমাদের ক্যাপিটাল জোন, সেখানে পানীয় জলের জন্য মানুষকে রাস্তায় লাইন দিতে হয়। তাহলে আজকে সেই জায়গায় কেজরিওয়াল নিয়ে গেছিল। আর প্রদূষণের কথা তো বলতেই হবে না, আপনি একটু আগেই বললেন, আজকে দিল্লির বাতাস দূষিত, তার একমাত্র দায় হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের। তো আজকে সেই ব্যবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য নরেন্দ্র মোদীজি দিল্লির আপামর জনসাধারণকে আহ্বান জানিয়েছিলেন। এর জন্য আমি দিল্লিবাসীকে, মানে আমার তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং ভবিষ্যতে ওনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন, সেই দায়িত্ব যাতে আমরা মানে সঠিকভাবে পালন করতে পারি। একটা জিত মানে কি, একটা বোঝা, সেই বোঝা কাঁধে নিয়ে যেন আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী যেন চলতে পারি, এটা একটা আমার মানে বিরাট একটা আগ্রহ রয়েছে। আর ব্যাপার হচ্ছে, দেখুন, রাজনীতিতে হার জিত আছে, একদল হারবে একদল জিতবে, এটা আছেই। কিন্তু যে ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, সেই ব্যবস্থার যদি পরিবর্তন না হয়, সোশিও ইকোনমিক কালচারের যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের রাজনীতি করে কী দরকার আছে? তাহলে রাজনীতি দলের কী সিস্টেম? তাহলে সেই আগেকার মতো রাজাদের মতো একটা রাজতন্ত্র রেখে দিতে হয়। কেন গণতন্ত্র, কেন সংসদের মতানিক ব্যবস্থা নাকি আমরা আপনি জাতীয় কংগ্রেস, আপনারা যদি দেখি, জাতীয় কংগ্রেস আজকে নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু কীভাবে হলো, আমার প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম, আগের প্রজন্ম কেউ জানে না। আজকে দীনদয়াল উপাধ্যায়জি মৃত্যু কীভাবে হলো, আগের প্রজন্ম, তারা আগের প্রজন্ম এবং এখনকার জেনারেশন জানে না। আজকে আমাদের প্রত্যেকটা ইস্যু, মানে যে ইস্যুগুলো আমাদের দেশের স্বার্থে, আজকে তারা বল্লভভাই প্যাটেলকে তারা সম্মান জানায়নি। আজকে সংবিধানজীবী প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে ওনারা সম্মান জানায়নি। বাবা সাহেব আম্বেদকর যাতে হেরে যায়, সেই জন্য জওহরলাল নেহরু তার নিজের লোককে দাঁড় করেছিল এবং পরে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। এটা আমরা সবাই জানি। জওহরলাল নেহরু কিভাবে বাবা সাহেব আম্বেদকরকে একদম এক কেসে করে দিয়েছিল সেই সময়, সেই যুগে। এবং আজকে তারা সংসদে, পথে ঘাটে, বাসে টামে সংবিধান নিয়ে তারা আন্দোলন করছে। আপনি 3 বারের মুখ্যমন্ত্রী, আমি হিসেব কাল যদি ধরে নিই, নির্ভয়া কাণ্ডের পরে শীলা দীক্ষিত মরে গেছিল, মানুষ গোটা পৃথিবী কার্যতে কেঁপে উঠেছিল। তারপরে সুশাসনের কথা বলছিলেন। আমি সাংবাদিকতা করার সুবাদে প্রায় দীর্ঘ 10-11 বছর দিল্লিতে আমি সাংবাদিকতা করেছি বলে আমার এই অভিজ্ঞতাটা আছে। এবং আমি তখন অশোকা রোডে আপনাদের সেখানে তখন লালকৃষ্ণ আডবাণীজি আসতেন, অটলজি আসতেন, যশবন্ত সিং আসতেন, যশবন্ত সিনহা আসতেন, অনেক পরম্পরা আছে, সিকান্দার বক্ত আসতেন, অনেক নাম বলতে পারি। এনিওয়ে, সেটা অন্য প্রশ্ন। বিষয় যেটা ঠিক বলছেন যে দিল্লিতে যে রিফর্মসের কথা যেটা বলছে, ইন্ডাস্ট্রির কথা বলছিলেন, আপনি যদি দিল্লির ভজনপুরা যান,
যমুনা বিহার যান, আপনি যদি প্রগতি বিহার যান, আপনি যদি সাদরা যান, আপনি যদি মজপুর যান, মানে আমি ইস্ট দিল্লির কথা বলছি, শুধু স্লাম এরিয়া, আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট এবং আনকনস্ট্রাকশন বিল্ডিং এর প্রচুর হচ্ছে অভিযোগ আছে। এর জবাব তো মানুষ দিয়ে দিয়েছে এবার। হ্যাঁ, এর জবাব দিয়ে দিয়েছে এবং এর থেকে আম আদমি পার্টি তো ভারতবর্ষের রাজনীতিতে ওনারা পা রাখার পর এই প্রথম হারলেন। এই হারার পর ওনারা উপলব্ধি করবেন যে দেখুন, একটা রাজনৈতিক দল স্থাপন করে নির্বাচন, পরের নির্বাচন, সেখানে ভুয়ো প্রতিশ্রুতি, সেখানে মিথ্যা কথা, ঝুড়ি মিথ্যা কথা, এই দেবো এটা করবো ওটা করবো, এটা তো নয়। আমরা সেই সব বলিনি, আমরা ডেভেলপমেন্টের কথা বলেছি। হ্যাঁ, অরবিন্দ কেজরিওয়াল কিছু করেনি নয় সেটা, উনি এডুকেশন সেক্টরে ভালো ব্যাপক কাজ করেছেন বলছেন। আগের আমরা দেখুন, আমরা যেটা কাজ করে আমরা সেটা বলবো। এডুকেশন সেক্টরে আগের যার শিলা দীক্ষিত কংগ্রেসের 3 দশক মুখ্যমন্ত্রী ছিল, তিনি কিছু করেননি, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল করেছেন। কিন্তু যে বিষয়গুলো ওনার কমই আছে, প্রদূষণের ক্ষেত্রে আমি বললাম এখনই, আচ্ছা যমুনা পরিষ্কারের ক্ষেত্রে, একটা নদী সেখানকার একটা লাইফ লাইন সেটা পরিষ্কারের ক্ষেত্রে, আচ্ছা বিদ্যুৎ, পানীয় জল, এগুলো তো উনি করেনি কিছু কাজ, এটা তো বলতে হবে না। এবং আজকে পুরো দিল্লি শহরটা আজকে ডাস্টবিন হয়ে গেছে। আজকে পুরো দিল্লি শহরটা এবং তার নিকাশি ব্যবস্থা থেকে বলুন, বর্জ্য থেকে বলুন, কোনো পরিকল্পনা নেই, কোনো রকম মানে একটা মানে সদুত্তর নেই যে সেটাকে সেই বর্জ্যকে কোথায় ফেলবে বা সেই বর্জ্য। গোটা ভারতবর্ষে দিল্লি পলিউশনের সব থেকে শীর্ষে রয়েছে। এটার একটা পিছনে রিজন হচ্ছে, সেটা আপনিও জানেন আমিও জানি, যে হরিয়ানাতে কৃষকদের উৎপাদিত ফসল হয়ে ওঠার পরে সে আখড়াগুলো পুড়িয়ে দেওয়া হয়, যেহেতু দিল্লির বর্ডারে হচ্ছে আপনার হরিয়ানা। এবার আপনি যদি এইদিকে আসেন, বদরপুর আসেন, তুগলকাবাদ আসেন, গোবিন্দপুরি আসেন, আমি মানে সিআর পার্কের আশেপাশে এই জায়গাগুলো রিমোট এরিয়াতে ডেভেলপমেন্টের কথা যদি বলছি, আপনি জল মিশন বিকাশের কথা বলছেন, জল প্রকল্পের কথা বলছেন, আমি বলছি আপনাকে যে আমি দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা থেকে বলছি, যা দেখে গেছি আমি আজ থেকে কয়েক বছর আগে, হয়তো ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু সামগ্রিকভাবে মানুষের পার ক্যাপিটা ইনকাম গ্রোথ এটা হয়নি। এবং আজকে দিল্লির হাওয়া দূষিত হয়ে গেছে, মানুষ এখন দিল্লি গিয়ে থাকতে চায় না, সিওপিডি ব্রিদিং প্রবলেম হচ্ছে মানুষের। তো এইগুলো থেকে দেখুন, আজকে যে কোনো, এটা আজকে ভারতবর্ষে নয়, যে কোনো উন্নয়নশীল দেশের কাছে এটা আজকে সমস্যা, যে সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলুন, যে কোনো কারণে বলুন, ডেভেলপমেন্টের কারণে বলুন, কংক্রিটের বিভিন্ন রকম ব্রিজ থেকে আরম্ভ করে যে সমস্ত কিছু কংক্রিটের হয় সেগুলো থেকে বলুন, সেই থেকে আজকে প্রত্যেকটা দেশের কাছে এটা চ্যালেঞ্জ যে সেখানকার প্রদূষণকে, সেখানকার এনভায়রনমেন্টকে স্বচ্ছ রাখা, সেখানে জিরো টলারেন্সের দিকে আজকে সারা পৃথিবী এগোচ্ছে। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে আজকে দিল্লির মুখ্যমন্ত্রী মানে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে এতদিন কাটিয়ে দিল, কিন্তু ওই সেক্টরে কোনো কিছু কাজ করেননি। তো এবার আমাদের মানুষ জনাদেশ দিয়েছেন, এবার আমাদের কর্তব্য আমরা সেটা করে দেখাবো। আমরা সারা ভারতবর্ষ জিরো করে দেখাচ্ছি। নরেন্দ্র মোদীজি সারা ডেভেলপমেন্টের কথা বলছে, উন্নয়নের কথা বলছেন, মহিলাদের উন্নয়নের কথা বলছেন, পার ক্যাপিটাল ইনকামের কথা বলছেন, এবং দিল্লিতে যে সমস্ত রুগ্ন শিল্প, যে শিল্পগুলো ঢুকছে সেগুলোকে জীবনের কথা এবং পুনর্বাসনের কথা বলেছেন সংকল্পপত্রে। তো আমরা যদি সেটা দেখে থাকি, এবং জল, বিশুদ্ধ পানীয় জল যাতে প্রত্যেক ঘরে পৌঁছায়, সেটার জন্য বলা হয়েছে। তো দেখুন, আজকে রাজনীতি করার জন্য বলা আর সেটাকে বাস্তবায়ন করা, এটার মধ্যে কিন্তু মানে বিস্তর ট্রাক রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই কেজরিওয়াল কিন্তু এনআরসির জন্য মাচা বেঁধেছিল দিল্লিতে, এবং আমাদের এখানকার মুখ্যমন্ত্রী সেই মাচায় বসেছিল। কেন আজকে দিল্লিতে আমি এক্ষুনি বললেন যে অবৈধ যে নির্মাণ হয়েছে, অবৈধ যে স্ল্যাম এরিয়া করেছে, এটা কারা? প্রত্যেকটা রোহিঙ্গা মুসলিমদেরই, এবং বাংলাদেশি ঘুষপেট এবং রোহিঙ্গাদের আজ কলোনিতে ভরে গেছে, সেই সমস্ত কলোনি উচ্ছেদ করা দরকার রয়েছে। এবং দিল্লির যারা আদি বাসিন্দা তারা বারবার ধরে আমাদের কাছে এগুলো করছে। আমি আপনাকে একটা মানে এক্সাম্পল আমি আপনাকে বলি, আমি দীর্ঘদিন, এখানে একটা সরকার রয়েছে, কোনো কাজ করেনি। হর্ষবর্ধন কৃষ্ণনগরে থাকেন দিল্লিতে। আপনি যদি গান্ধীনগরে যান, যেখানকার বিধায়ক জিতেছে, আমার খুবই পরিচিত, আমার অরবিন্দ কুমার লাভলি, তিনি আগে কংগ্রেস এমএলএ ছিলেন, তিনি আবার জিতে গান্ধীনগর দিয়ে দিয়েছেন। প্রচুর বাঙালি ওখানে, এবং কয়েক হাজার বাঙালি ওখানে হচ্ছে জিন্সের ইন্ডাস্ট্রি খুব বিখ্যাত। কিন্তু আপনি যদি ওই অঞ্চলগুলোতে ঢোকেন, এবং যদি করলবাগের অঞ্চলগুলোতে ঢোকেন, পাহাড়গঞ্জে ঢোকেন, আপনি দেখবেন যে কোনো প্ল্যানিং নেই সেখানটা, কোনো প্ল্যানিং নেই। এবং সেই জায়গাগুলোতে ঢুকলে মনে হবে, এটা মনেই হবে না যে আমি একটা ক্যাপিটাল জোনের মধ্যে আছি, আমি দিল্লিতে আছি, মনেই হবে না। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন হচ্ছে আপনারা আসলে জানেন তো, শাসন কখনো মানে চিরস্থায়ী থাকে না। আপনি নিজেও জানেন, আমি বললাম তো, সেটা মোগল সম্রাটদের পরিবর্তন হয়, এবং যেহেতু ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় একদল ক্ষমতা থাকবে, আবার একদল যাবে, আবার একদল আসবে, এটা হতেই থাকবে। কিন্তু মানুষ কোথায় যাবে? মানুষ তো এখানেই থাকবে, কিন্তু তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের জীবন জীবিকার ডেভেলপমেন্টের জন্য, তাদের সোশিও ইকোনমিক ব্যবস্থার পরিবর্তনের জন্য আজকে আমাদের কাজ করতে হবে। আরেকটা প্রশ্ন আপনাকে করি, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে, বলুন। আপনার নাম পরিবর্তনে মাস্টারমশাই অ্যাকচুয়ালি,
হ্যাঁ এবারে যে অভিযোগটা বারবার যেমন হয়, কখনো এলাহাবাদ থেকে প্রয়াগরাজ হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, ফৈজাবাদ থেকে অযোধ্যা হয়েছে। তো দিল্লির অনেক মোগল সম্রাটের ইতিহাস রয়েছে, কিন্তু জানি না এটা খুব বিতর্কিত ইস্যু, আপনাকে প্রশ্ন করছি, এরকম হবে না তো? এরকম ভারতবর্ষের মানুষ দেখবে না তো যে মোগলদের নামাঙ্কিত শহরের জায়গা, রাস্তার স্মৃতিসৌধগুলো আপনারা পরিবর্তন? দেখুন, আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, এবং আমাদের মধ্যে এই 70 বছর ধরে কংগ্রেসি কালচার এটা আমাদের শেখাতে বা আমাদের ছোট মনের মধ্যে এটা ঢোকাতে বাধ্য করেছে যে ভারতবর্ষের শুরুয়াত বা ভারতবর্ষের কেন বলছি, আপনি মিনা বাজারে যান, মিনা বাজারের নাম পাল্টে যাবে না তো? আমি এটা বলতে চাই, আমি ওটাই উত্তর দিচ্ছি। আপনি দেখবেন যে আমাদের এটা ধারণা থাকে, বা আমাদের পরের জেনারেশন বা আগের জেনারেশন মনে করে থাকে যে মুঘলদের সময় থেকে বা ব্রিটিশদের সময় থেকে হয়তো ভারতবর্ষের শুরুয়াত হয়েছে। তার আগে ভারতবর্ষ বলে কোনো দেশ ছিল না, ভারতবর্ষ বলে কোনো ভূখণ্ড ছিল না। আজকে ভারতবর্ষ হচ্ছে 5000 বছরের সভ্যতা। তো মুঘলরা এসেছে, একটা বহিরাগত জাতি এসেছে, তারা এখানে 700 বছর 800 বছর এখানে রাজত্ব করেছে। এবার দেখুন, আমি যদি একটা অন্য জায়গায় গিয়ে সেই দেশ দখল করে সেখানে যদি আমি রাজত্ব চালাই, তো সেখানে আমার কিছু স্থাপত্য, কলা, শিল্প, আমার কিছু বিল্ডিং, আমার কিছু স্মৃতিসৌধ তৈরি হবে এটা। কিন্তু তা বলে সেখানে যেটা আগে থেকে ছিল সেটাকে ভেঙে দিয়ে, সেটাকে ডিমোলাইজ করে, সেটা পুরোপুরি তার ইতিহাস মুছে দিয়ে আবার নতুন একটা স্ট্রাকচার তৈরি করে, এটা তো কোনো সভ্য সমাজে আছে কাম্য? আপনি বলুন তো। আপনি একজন সাংবাদিক হয়ে বলুন, আজকে ধরুন আপনার বাড়িটা একজন দখল করে নিল, কিছু বর্গীরা এসে দখল করে নিয়ে আপনার মানে পূর্বপুরুষদের, তার আগের পূর্বপুরুষদের নাম পরিবর্তন করে দিয়ে, আপনার বাড়িটার নাম পরিবর্তন করে দিয়ে একটা অন্য নাম রেখে দিল, তাহলে নাম মানতে পারবেন না মন থেকে? মানতে পারবেন না। অতএব যে নামটা আগে ছিল, আমরা কোথায় নাম পরিবর্তন করেছি? যে নাম পূর্বে ছিল সেই নামটা আমরা ফিরিয়ে এনেছি। আবার যে নাম পরবর্তীকালে সেই নাম মুছে দিয়ে হয়েছিল, সেই নামটাকে আমরা হয়তো সেটাকে সরকারি ইয়ে থেকে আউট করে দিয়ে নতুনভাবে সেই আগের নামটা দেওয়া হয়েছে। এবার দেখুন, দেখা যাবে যে একটা এরিয়া, সেই এরিয়ার নাম আগে এই ছিল, দশকের পর দশক, বছরের পর বছর মানুষ ওই নামে জানতো। কিন্তু দেখা গেল কয়েকজন বিদেশি এসে বা বিদেশি বর্গীরা এসে সেখানে শাসন করার নামে সেখানে দেখা গেল সেখানকার ইতিহাসকে, সেখানকার মানুষের সংস্কৃতিকে পাল্টে দিল, পরিবর্তন করে দিল। তো সেটা তো কাম্য নয়। আমরা আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের যে 5000 বছরের যে আমাদের সনাতনী এই মানে কালচার, সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য করছি, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এটা বোঝাতে হবে যে ভারতবর্ষে এই ছিল। আজকে আমরা বলছি, আমরা চারিদিকে ভাষণ দিয়ে বেড়াচ্ছি যে বৈভবশালী ভারতবর্ষকে আমরা তৈরি করবো, আমরা ভারতবর্ষকে পরম বৈভবশালী করবো। কি জন্য করবো? কি স্বপ্ন আমাদের? কি পরিকল্পনা আমাদের রূপরেখা কি? এটাই হলো আমাদের রূপরেখা। আচ্ছা, আমি একটু, আপনি রোহিঙ্গার প্রশ্নে আসছিলেন, মানে আপনি পেট্রাপল থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর দিনাজপুর ছিল, কালকেও আমাদের করিনি, ওরা এসে সরাসরি এখানকার বিভিন্ন ট্রেন উত্তর ভারত যায়। তারা কোথায় ডেরা বাঁধছেন? তারা যমুনার পারে, স্পেসিফিকগুলি মৌজপুর, বিস্তীর্ণ অঞ্চলে রোহিঙ্গাদের কলোনি হয়েছে, বাস রয়েছে, কলোনি রয়েছে। সেখানে ইলেকটেড গভর্নমেন্ট ছিল, কেজরিওয়াল তো আর সিলেক্টেড নয়, ইলেকটেড গভর্নমেন্ট। এটা কিন্তু অভিযোগ নয়, এটা সেন্ট্রাল এজেন্সি বলেছে, এবং বারবার ওনাকে নক করা হয়েছে, উনি কোনো ব্যবস্থা করেননি। উনি জনগণের প্রতিনিধি, জনগণ ওনাকে ভোট দিয়ে করেছে। উনি ভেবেছিলেন যে ওটা হয়তো পরবর্তীকালে আমার ভোট ব্যাংক হবে। এটা কোনোদিন হতে পারে না। এটা কোনোদিন কোনো আজকে তাহলে আমেরিকা থেকে 104 জন ভারতীয়কে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে ভারতবর্ষ পাঠিয়ে দিত না। কোনো আজকের দিনে কোনো সভ্য দেশ, কোনো উন্নত দেশ কখনোই চাইবে না যে বাইরের জনসংখ্যা বা বাইরের দেশের লোক এসে, আগে যা হয়ে গেছে, বাইরের দেশের লোক এসে তার এমপ্লয়মেন্টকে, তার দেশের লোকের হাককে ছিনিয়ে নেবে। এটা কোনো দেশে কাম্য নয়। আপনি আজকে খুব এক্সাইটেড না? দেখুন, এটা কমলা লেবু খেয়েছেন? না, কালার ছিল, দেখুন আপনার কালার। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির জয়। প্রত্যেকটা মানে সৈনিক হিসাবে, ভারতীয় জনতা পার্টি একজন সৈনিক হিসাবে, একজন কর্মী হিসাবে, একজন কার্যকর্তা হিসেবে এটা আমি এক্সাইটেড। সবাই হবে। হ্যাঁ, এই প্রোগ্রামের পরেই আমি যাবো। 26-এর বিধানসভা নির্বাচনের পর দেবজ্যোতি সিংহ রায় কার্যকরে দাঁড়িয়ে বিজেপি জিতবে, যদি আপনারা বলেন, লাড্ডু বিতরণ করতে পারবেন তো? দেখুন, আজকে যদি আপনি দেখেন পরিসংখ্যান, এবং দেখুন আজকের দিনের তথ্য হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু লাড্ডু আর কমলা লেবু বিতরণ আমি সেই প্রশ্নই আসছি। দেখুন, আজকে দিনে সংখ্যাতত্ত্ব বা ইনফরমেশন টেকনোলজি এটা কিন্তু বহুদূর বিস্তৃত। আজকে যদি আমি দেখেন, আজকে ভোটের যে পার্সেন্টেজ, আজকে কিন্তু 40% ভোট কিন্তু এখনো পর্যন্ত পেয়ে আছে
কেজরিওয়াল, কিন্তু আমাদের ভোট ওখানে 3 থেকে 4% বেড়েছে। উনি নিজে হেরেছেন, উনি নিজে হেরেছেন, কিন্তু ওনার ভোটিং পার্সেন্টেজ কিন্তু খুব একটা কমেনি। কিন্তু আমরা দেখুন আমাদের কার্যকর্তারা, আমাদের এরা তাদের কঠোর পরিশ্রমের ফলে, তাদের অনবরত মানুষের সঙ্গে যোগাযোগ করা, অনবরত বিভিন্ন ইস্যু নিয়ে মুভমেন্ট করার ফলে কিন্তু ওখানে কিন্তু 4% ভোট আমরা বাড়াতে পেরেছি। আমরা যে দিল্লির মতো জায়গায়, এবং দিল্লিতে আমি সব নিরক্ষর লোক, সব ওই মানে থেকে গেল তা নয়, একটা দিল্লি একটা ভারতের ক্যাপিটাল, এবং সেখানে যথেষ্ট লোক, এবং সবচেয়ে বড় ব্যাপার এবারে বাজেটে আপনি দেখবেন নরেন্দ্র মোদীজি যারা চাকরিজীবী তাদের জন্য যে ট্যাক্সের যে ছাড়টা, একটা রিমার্কেবল একটা পার্ট যেটা দিল্লি নির্বাচনের ক্ষেত্রে বলা হচ্ছে। বিতর্ক আছে অবশ্য, হ্যাঁ বিতর্ক আছে, কিন্তু যারা সরকারি চাকরিজীবী তারা ভাবছে যে ওটা তাদের পকেটের টাকাটা মোদী ফিরিয়ে দিচ্ছেন, এটা ভাবছে তারা। তো এই বিভিন্ন ইস্যুগুলোকে ওখানে তুলে ধরা হয়েছে এবং মানুষকে বোঝানো হয়েছে, তার ফলে কিন্তু 4% ভোট যেটা বেড়েছে আমাদের, সেটা বেড়েছে। আজকেও যদি আপনি দেখেন পশ্চিমবঙ্গের মানে আমাদের ভোটিং পার্সেন্টেজ অনুযায়ী আজকে সবাই বলছে যে আমরা আগে সেটিং করেছি তৃণমূলের সঙ্গে, আজকে আমাদের কিন্তু ভোটিং পার্সেন্টেজ অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ শুনুন, আমাদের ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এখনো, কিন্তু আপনাকে মনে রাখতে হবে 2,33,00,000 ভোট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে, এবং সেখান থেকে আমরা যদি আর 3 থেকে 4% ভোট, নট এ ম্যাটার অফ জোক, 3 থেকে 4% ভোট বাড়ানো, সেখানে যদি আমাদের কার্যকর্তা যারা রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ইস্যু রয়েছে, প্রতিনিয়ত ইস্যু রয়েছে। পরশুদিনও রোহিঙ্গা ধরা পড়েছে 4 জন হাওড়াতে, আপনি জানেন নিশ্চয়ই। তো এই সমস্ত ইস্যুগুলোকে, এই বার্নিং ইস্যুগুলোকে মানুষের সামনে তুলে ধরা, মানুষের সঙ্গে জনসংযোগ করা, প্রতিনিয়ত যে ওনার যে প্রত্যেকটা পদক্ষেপ ভুল হচ্ছে। এই যে শিল্প সম্মেলন হলো, কি হয়েছে? প্রতি বছর শিল্প সম্মেলন হয়, ফিস ফ্রাই খাওয়ানো হয়, কিন্তু এখানে বেকার যুবকের সংখ্যা প্রতিদিন বেড়ে যায়। আপনি ঠিকই বলছেন, প্রতিদিন বেড়ে যায়। আপনি বলছেন দিল্লিতে সংগঠন কাজ করেছে, দিল্লিতে ডাইরেক্ট মোদিজির উন্নয়নের রিফ্লেকশন হয়েছে, 12,100,000 টাকা কর ছাড়ে কথা বলেছেন। আপনি আমায় বলুন, যদিও কুণাল ঘোষ বলেছে 250 সিট পাবে তারা 2026-এ, না ওইগুলো দেখুন ওনারা বলতেই পারেন, উনি বলেছেন যে 2026-এ পাবেন, আর দিল্লির নির্বাচন নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নেই। যদিও ইন্ডিয়া জোটটা অথচ ইন্ডিয়া জোটের মুখ ছিল কিন্তু ওই কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, ওনারা দুজনে কিন্তু দুজনে হাত ধরে আছে, এই ছবি কিন্তু এখন আছে, ওনার কাছে নেই হয়তো, উনি বলুন ওনার ওর সাথে পাঠিয়ে দিচ্ছি আমরা সেই ছবি। আজকে রাহুল গান্ধী দুজনকেই মুখ করেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আর ওখানকার কেজরিওয়াল। আচ্ছা, দিল্লির সংগঠন মজবুত, দিল্লির বাইনারি, পলিটিক্যাল বাইনারি অত্যন্ত স্ট্রং, যেহেতু মোদিজি, অমিত শাহজি নিজেই নির্বাচনে, এবং এখনো লালকৃষ্ণ আডবাণী রয়েছেন। আপনার খুব মনে আছে যে আপনি রাজনীতি চেতনা, না ওখানে আমাদের তৃণমূল স্তরেও যে সমস্ত কর্মী রয়েছে, বুথ স্তরে যে সমস্ত কর্মী রয়েছে, মন্ডল স্তরে যে সমস্ত কর্মী, তারাও মানে প্রত্যেকটা কাঁধে কাঁধ মিলে। আমি বলছি তার রিফ্লেকশনটা আপনি 21-এ নির্বাচনের পরে যদি আপনি দেখেন বিজেপির ক্ষেত্রে, গ্রাম, শহর, ব্লকে আপনার সংখ্যা তথ্য বলছেন, কিন্তু মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এবং তৃণমূল কংগ্রেসকে টক্কর দেওয়ার মতো আদৌ কি আপনারা শক্তিশালী? দেখুন, মানুষের কাছে তো আমরাই পৌঁছাচ্ছি, এবং তার জন্য তো কিন্তু 2,33,00,000 ভোট তো আমরা পেয়েছি এবারে নির্বাচন। তো সেই সংখ্যাটা আমাদের আরো বাড়াতে হবে। আমাদের যে সমস্ত সাংগঠনিক স্ট্রাকচার আছে, প্রত্যেকটা দলেরই একটা নির্দিষ্ট সাংগঠনিক স্ট্রাকচার থাকে, সেই অনুযায়ী আমাদের বুথ কমিটি, মন্ডল স্তর, এইভাবে যে স্ট্রাকচার, জেলা স্তর থেকে রাজ্য স্তর এইভাবে আছে। এই স্ট্রাকচারটা এই রিসেন্ট আমরা আবার নতুন করে এটাকে সাজানোর পর আমরা এবার নতুন করে এই বিধানসভা ভোটের জন্য ঝাঁপাবো। দেখুন, আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এটা বিশ্বাস রাখবো, আমরা 26-এ ক্ষমতায় আসতে চলেছি, কারণ পশ্চিমবঙ্গে যে অবস্থা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে এখানে রাজনৈতিক পট পরিবর্তন হোক। আমি বলছি রাজনৈতিক পট পরিবর্তন হোক। আমরা হয়তো আমাদের কোনো খামতির জন্য, বা আমাদের হয়তো আরো একটু পরিশ্রম করলে বা একটু খেলা দিলে হয়তো আমি এই জগদ্দল পাথরকে আমরা উঠতে ফেলতে পারবো। একসময় তো মানুষ এখানে ভেবেছিল যে কোনোদিন সিপিএম হয়তো যাবে না, তার আগে কংগ্রেস কোনোদিন যাবে না, এটা ভেবেছিল তো, কিন্তু তার মুছে গেছে। তা তো মানে একজন তো ফটো ফ্রেমে বন্দী হয়ে গেছে, আর একজন তো যেখানেই ভোট হয় সেখানে তার জামানত জব্দ হয়ে গেছে। ইসবার 200 পার, ইসবার 300 পার, 21-এ দেখুন ইসবার 200 পার, 400 পার যে স্লোগানগুলো হয়েছিল, সেগুলো দেওয়া হয়েছিল এই জন্য তৃণমূল স্তরের আমাদের একদম গ্রাউন্ড লেভেলের কর্মীদের চাঙ্গা করার জন্য, এবং তাতে মানে আরো তারা যাতে ভোটিং পার্সেন্টেজ বাড়াতে পারে, বুথে আরো বেশিভাবে আমরা লোক দিতে পারি, এবং আমাদের ভোটিং পার্সেন্টেজ বেড়ে আমরা যাতে একটা নির্ণায়ক স্থানে যেতে পারি, সেই জন্যই দেওয়া হয়েছিল। কিন্তু সেটা হয়তো মানুষ সেভাবে নেয়নি, বা মানুষ হয়তো মনে করেছে না এই সরকারকে তাকে রেখে দিলে আমাদের মানে আরো ভালো হবে, লক্ষ্মী ভান্ডার তারা 1,000 টাকা পুরো পাবো, কিন্তু বিদ্যুতের বিলটা যে আরো 400 টাকা বেড়ে যাবে সেটা মানুষ ভাবতে পারছে। কিন্তু এখন মানুষ বুঝছে এবং মানুষ বুঝবেও। পশ্চিমবঙ্গের মানুষও বোকা নয়, পশ্চিমবঙ্গের মানুষও দেখছে। আজকে মহারাষ্ট্রের ভোটও দেখলো। আমি এটা নয় যে ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশের লোক বোকা আর পশ্চিমবঙ্গের মানুষ চালাক, তার নয়। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে একটা আমাদের ইকোনমিক সিটি মুম্বাই, সেখানে দেখলো মহারাষ্ট্রে কি হলো। আচ্ছা, দিল্লি আমাদের ক্যাপিটাল, সেখানে কি হলো মানুষ দেখছে। দেখার পর আছে। আর যারা ক্রমাগত ভারত বিরোধী বয়ান দেয়,
যারা ভারতের রাষ্ট্র ব্যবস্থা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের যে সমস্ত কাঠামোগুলো রয়েছে, ভারতবর্ষের মাননীয় সুপ্রিম কোর্ট কাউকে মানে না, কোর্টের নির্দেশ মানে না। আপনি খুব ভালো ঝড়ি ঝড়ি মিথ্যে কথা বলেন। আপনি খুব ভালো বক্তা এবং অপটিমিস্টিক। আমাকে দেবজিৎ একটা কথা বলুন, অন্য প্রসঙ্গে আসছি। আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এই পশ্চিমবঙ্গে একটার পর একটা দুর্নীতি পরিপ্রেক্ষিতে, শিক্ষা বলুন, গণবন্টন ব্যবস্থা বলুন, জামিন হয়ে গেছে অনেকে। আপনাদের মানে আপনাদের সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইডি সিবিআই ভূমিকারই প্রশ্ন। কেন বলছি, প্রশ্নটা করছি, গ্রামের যারা বিজেপি কর্মী, বুথ কর্মী যারা আছে, তারাও দেখছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেখানে সিবিআইকে তো কার্যত ভর্সনা করছে তোমার কোর্ট। ইডি এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তাহলে ওই প্রান্তিক স্তরে যারা বিজেপি কর্মী সমর্থক আছে তারা তো উদ্বুদ্ধ হচ্ছে না? দেবজিৎ বাবু, দেখুন, অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণা রয়েছে যে এই আর্জি করে মামলাটা হয়তো সিবিআই করেছে বা ইডি করেছে, এটা নয় কিন্তু। এবং আর্জি করে ব্যাপারটা কিন্তু স্বয়ং সুপ্রিম কোর্ট নিজে সুমোটো করে সেই মামলা নিয়েছিল। এবার আমি যদি ভাবতাম যে হ্যাঁ, আমি যদি সুপ্রিম কোর্টে জাজ হতাম, আমি সত্যি আমি নিজেকে মানে লাকি মনে করতাম, এবং আমি কিন্তু ওইখানে উনি যে ডিসিশনটা দিয়েছে হয়তো আমি দিতাম না। এগুলো তো হয়তো কিন্তু কিন্তু মনে রাখতে হবে, ভারতবর্ষের যে আইন ব্যবস্থা রয়েছে বা যে সেখানে নির্দিষ্ট প্রমাণ থাকতে হবে, এবং নির্দিষ্ট সেই প্রমাণের সাপেক্ষে ইডি সিবিআই হয়তো কোনো খামতি রয়েছে, তারা শেষের যে চার্জশিটটা রয়েছে, যে চার্জশিটের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হবে বা যে চার্জশিটের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হবে, সেটা তারা দিতে পারছেন না, তাদের খামতি রয়েছে। তার জন্য তো গোটা সিস্টেমটা, গোটা ব্যবস্থাটা তো মধ্যে যে গলতি আছে তো বলা ইয়ে নয়। আজকে নরেন্দ্র মোদীজি কিন্তু আর্জি করে ঘটনা নিয়ে বা আর্জি করে ব্যবস্থা নিয়ে কিন্তু উনি কিন্তু রাস্তা নামেননি, উনি বলেননি। উনি ওনার মতো করে বিচার ব্যবস্থাকে ইয়ে করা, যে এখানকার আমাদের কার্যকর্তাকে আরো হৌসলা দেওয়া, যাতে আমরা সেটাকে নিয়ে আমরা আন্দোলন করতে পারি। আমি নিজে ছিলাম সেই আন্দোলনে, তো সেই ব্যবস্থা আমরা দেখছি। কিন্তু আমরা তো দেখুন, কোর্টকে তো আমরা যে ম্যাটারটা কোর্টে গেছে সেই ম্যাটারটা আমরা হস্তক্ষেপ করতে পারবো না। আজকে ইডি সিবিআই এগুলো প্রত্যেকটা সাংবাদিক মানে সংস্থা, এবং তাদের কাছে পুরোপুরি মানে সংবিধানে লিখিতভাবে তাদের কাছে ক্ষমতা দিয়ে আছে। আপনি দিল্লির জয় নিয়ে যেমন আমি উৎফুল্ল, ওটাকে আমি কংগ্রাচ করছি। এই সিবিআই, এই ইডি কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে পড়েছিল, এই কেজরিওয়ালকে জেলে পড়েছিল। এই সিবিআই আবার খাঁচার তোতাবাকি ছিল, এই সিবিআইকে আবার লোকে বলে খাঁচার তোতাবাকি ছিল। আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে দিল্লির জয় সংগঠন, মোদিজি ডাইরেক্ট রিফ্লেকশন এবং ডাইরেক্ট ইকোনমিক ডেভেলপমেন্টটা মানুষের কাছে পড়েছে। মানুষ আপনাদের ম্যান্ডেট দিয়েছে, কারণ এত বছর পর মদনলাল, দীর্ঘ 27 বছর পর, মদনলাল করোনা, সাহেব সিং বর্মা, কিরণ বেদি, কিরণ বেদি, আরো ছেড়ে সুষমা স্বরাজ, তারপরে হচ্ছে আজকের আপনারা ঠিক হবে কে মুখ্যমন্ত্রী হবে না। আমার প্রশ্ন হচ্ছে এই জোশ আর এই হোশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেখানো যাবে, দেখাতে পারবে? না, আমরা তো প্রতিনিয়ত দেখাচ্ছি এবং দেখাবো, এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তায় দেখাবে। ভারতীয় জনতা পার্টির একদম মানে নিচু স্তরের কার্যকর্তা থেকে একদম আমাদের রাজ্য পর্যন্ত যে সমস্ত কার্যকর্তারা রয়েছে, আমরা নেতা মন্ত্রী যারা রয়েছে, তারা প্রত্যেকেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো। এবং 26-এর নির্বাচন হচ্ছে আমাদের পাখির চোখ, এবং পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক ব্যবস্থা, এটা রাজনৈতিক ব্যবস্থা বললাম ভুল, এটা হচ্ছে একটা মানে সার্কাস। এই যে সার্কাস ব্যবস্থা চলছে পশ্চিমবঙ্গে, হ্যাঁ, তো এই সার্কাসকে আমরা এখান থেকে মানে একদম ওয়াইপ আউট করবো, এটা আমার মানে একদম কনফিডেন্ট। আমি ভারতীয় জনতা পার্টি, কেন আমি কনফিডেন্ট হবো না কেন? আমার ভোটিং পার্সেন্টেজ বাড়ছে, জনগণের সমর্থন আছে আমার পিছনে। আমার দিন দিন একের পর এক নির্বাচনে আমাদের ভোটিং পার্সেন্টেজ বাড়ছে। লোকে বলছে সেটিং আছে, যারা সেটিং আছে বলছে তারা দিল্লি থেকে ফিস্তায় খাচ্ছে, সেটা ব্যাপার নয় কোনো। যাদের সেটিং আছে বলছে, যারা আমাদের বলছে, আমাদের দিকে আঙুল তুলে বলছে যে আমাদের সঙ্গে নাকি সেটিং রয়েছে, তারা এটা জানে না তাদের উপরের নেতারা সম্মেলনে গিয়ে বলছে যে বিজেপি আমাদের শত্রু, তৃণমূলের কাছে আমাদের কোনো ভয় নেই। তাদের কর্মীরা হাওড়াতে হয়েছে, মেদিনীপুরে হয়েছে, মানে তৃণমূলের সরকারি প্রকল্প, সরকারি মানে স্বাস্থ্য শিবির, কোথায় রেশনের মাল দিচ্ছে, সেখানে তারা বসে যাচ্ছে ক্যাম্প করে, তাদের কর্মীরা বসে যাচ্ছে। আর তারা আমাদের দিকে আঙুল তুলে বলছে যে আমরা নাকি সেটিং করে আছি। আচ্ছা, আপনি একটা বলুন, আপনি তার সাংবাদিক এবং একজন রুচিশীল মানুষ, আপনি বলুন, আমি যদি আপনার সঙ্গে সেটিং করি, আমার যেখানে পড়তে হবে বা আমি যে সেটিংয়ে আমি সন্তুষ্ট হব, সর্বোচ্চ সন্তুষ্ট হব, আমি তো সেই সেটিং করবো। আমার এখানে বেঙ্গলে 18টা সিট ছিল, তাহলে উপরে যে সমস্ত আমাদের নেতৃত্ব রয়েছে, তারা কি এতটাই বোকা যে আমাদের সিটটা কমিয়ে দিয়ে আমরা সেটিং করবো, যে 12টা সিট করবো? আমার সেটিং করলে বলবো যে আরো বেশি সিট হবে, 20টা সিট, 22টা সিট চাইবো আমরা, দিয়ে সেটিং করবো। তো অতএব এই সেটিং এর যে তত্ত্বটা, এটা পুরোপুরি একদম মানে গঙ্গার জল ফেলে দেওয়ার মতো তত্ত্ব, এবং এটা পুরোপুরি একটা দলের, নির্দিষ্ট দলের মন গড়া তত্ত্ব, যাতে তারা মানুষের জনসমর্থন পাই তাদের দিকে। সেই জন্য, কারণ তারা যাচ্ছে যে আমরা দিন দিন জিরো হয়ে যাচ্ছি। যেখানে নির্বাচন হচ্ছে তারা মানে পশ্চিমবঙ্গে তো বাদই দিন, পশ্চিমবঙ্গে তো হচ্ছেই, যেখানেই নির্বাচন হচ্ছে তাই জামানত জব্দ হচ্ছে। মানে দিল্লির নির্বাচনে জয়ের পর এই হসলা বুলন্দ রায় গেত,
रहेगा। দেখুন হসলা বলুন ব্যাপারটা নাই, ব্যাপারটা হচ্ছে আমরা আত্মবিশ্বাসী। ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আমরা আমাদের প্রত্যেক কর্মী, প্রত্যেক নেতামন্ত্রী, আমাদের উপস্থলে যারা রয়েছেন, যারা পশ্চিমবঙ্গকে বিশেষভাবে দেখছেন, অবজারভার মাননীয় সুনীল বানসালজি, তারা প্রত্যেকেই আশাবাদী এবং পশ্চিমবঙ্গে আমরা 26-এ একটা নির্ণায়ক ভূমিকা নেবো এখানে, এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানকার যে এই সরকার ব্যবস্থা চলছে, একদম পুরোপুরি রাজ্যটাকে সার্কাসে পরিণত করে দিয়েছেন যিনি, ওনার কথা অনুযায়ী নাকি গাছের পাতা বন্ধ নয়, আজকে শুনছি ওনার অনুপ্রেরণা ছাড়া গাছের পাতা নড়ে না। তো সেই অনুপ্রেরণাকে আমরা এখান থেকে ওয়াইপ আউট করবো এবং গঙ্গের জলে ভাসাবো। কনফিডেন্ট একদম। আমারও হয়ে গেল 28 বছর 29 বছর সাংবাদিকতা হয়ে গেছে। মানে দিল্লিতে আমি হিসেব যে করছিলাম বিজেপি, তাতে আমারও তাই বয়স ওরমই। আর দিল্লির অভিজ্ঞতা আমার আছে। আমি দুটো কথা বলে শেষ করবো। একটা হচ্ছে দিল্লি কা লাড্ডু जो खाया वो पछता है, जो ना खाया वो भी पछता है। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক পার্লামেন্ট ডেমোক্রেসি খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা অটলজি বলে গেছিলেন, আমি খুব মানি এটা। हम रहे ना रहे, देश का गणतंत्र भी रहेंगे और देश रहेंगे। আমি তো সেটাই বললাম, পলিটিক্যাল পার্টি আসবে যাবে, আসবে যাবে, আজ আছে কাল নেই, যা মানে এ তো চলতেই থাকে। কিন্তু দিল্লির হাওয়া, যমুনার হাওয়া, গঙ্গার পারে নবান্নে বইবে তো, সময় বলবে, वक्त बताएंगे, हम किसी से कम नहीं। वो जो बात बता रहा अभी, ये हो जाएगा, मुकाबिला हो जाएगा, देखेंगे, वक्त बताएंगे। তাই আমরা লাড্ডুটা আমরা কার্যকরী উনি খাওয়াবেন বলেছেন, 26-এ দেখা হবে। আমি যদি বেঁচে থাকি দেবজিৎ বাবু, একদম আপনার কাছে লাড্ডু আমি খাবো, যদি আমাকে কেউ মেনে না ফেলে অন্তত। না না, আমি যেভাবে দুর্নীতি বিরোধী খবর টবর সেটা হবে সঙ্গে না। থাকুন, দেখতে থাকুন। আপনাকে অভিনন্দন আর দিল্লির জয়ের জন্য, আর আগামী দিনে রণক্ষেত্রে লড়াইয়ে যেটা হবে তার জন্য প্রস্তুত থাকুন। এবং আমার একটা অনুরোধ, এই লড়াইয়ে আমাদেরও চাই এবং আমাদের কণ্ঠ যাতে সেই স্তর পর্যন্ত পৌঁছায়, একদম প্রান্তিক মানুষের কাছে যাতে পৌঁছায়। আপনার চ্যানেল যারা যায় দেখেন, তাদের মাধ্যমে যেন তাদের পরিবারের কাছে পৌঁছায় আমাদের কথাবার্তা, সেটার জন্য মানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার এই নির্ভীক সাংবাদিকতার জন্য আমার তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ। আমি খুব কৃতজ্ঞ যে আপনি বলছেন, আমি চেষ্টা করব। সিটদার এখন আমার বিক্রি হয়নি আর বেঁকে যায়নি। আই এম নট এ স্পাইনলেস হ্যাগার্ড। তাই গণতন্ত্র আমি খুব বিশ্বাস করি, আর ফোর্থ পিলারের ভূমিকা আমি একটু কঠিনভাবে পালন করি। তাই দেবজিৎ বাবুদের কাছে অগ্নি পরীক্ষা, সীতার অগ্নি পরীক্ষা বলছি না, 26-এ সত্যি অগ্নি পরীক্ষা, সেটা তার দেবজিৎ বাবুর অবজারভেশনে বুঝতে পারছেন। দেখা যাক লাড্ডুটা পাওয়া যায় কিনা, নাকি লাড্ডু নিয়ে যাবে, নাকি মেয়ে যাবে, নাকি জল পড়বে, সময় বাদ পাতাएंगे। নমস্কার, আমি নয়ন রায়। ধন্যবাদ।